আলমগীর ভাই বেশ কয়েকটা কথা বলেন। একটা তো ছিল যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো, যেটা বহু দিনের দাবি, এবং এনএসসির কোটা নিয়ে যখন জনাব ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম সাহেব তারা আসলেন, তখন তাদের প্রতিশ্রুতির মতো একটা অনেক বড় প্রতিশ্রুতির জায়গাও কিন্তু এটা ছিল, এবং তারা আঞ্চলিক ক্রিকেট কাঠামোর কথা বলেছেন। কিন্তু সেই জায়গাটায় বিসিবির কনস্টিটিউশনটা একটা বাদ সাধে, কারণ কনস্টিটিউশনে সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি মাঝখানে কাউন্সিলরশিপ নিয়ে জেলা বিভাগের প্রতিনিধিদেরকে মূল্যায়ন করতে যাওয়ার সময় ক্লাবগুলো বেঁকে বসলো, ফার্স্ট ডিভিশন লিগ বন্ধ হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। আমি যতদূর বিসিবির গঠনতন্ত্র পড়েছি মনে হয়, সেখানে একটা কথা লেখা আছে, প্রেসিডেন্ট হ্যাজ ইমেন্স পাওয়ার। এটা বিসিবির গঠনতন্ত্রে লেখা আছে। তাহলে সেই জায়গাটায় গঠনতন্ত্রে পরিবর্তন আনা বা গঠনতন্ত্রের সংশোধন আনার জায়গাটা এই ক্রিকেট বোর্ডের কাছে বা এই প্রেসিডেন্টের কাছে সুযোগটা ছিল কিনা? না, গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হলে আমি যেটা জানি আলম ভাই, যে এক্সট্রা একটা ইমার্জেন্সি মিটিং ডাকতে হয়, ইজিএম একটা ডাকতে হয়। হ্যাঁ, তো সেখানে কাউন্সিলরদের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু ওই পর্যন্ত তো যাওয়ারই সুযোগ হলো না। আপনার নাজমুল আবেদিন ফাহিম সাহেব একটা সংশোধনী আকারে জিনিসটা প্রস্তুত করছিলেন, এই সময় জিনিসটা কোনোভাবে লিক হলো এবং একটা অসম্ভব রকমের একটা চাপ তৈরি হলো ক্লাবগুলো থেকে, এবং শেষ পর্যন্ত জিনিসটা স্থগিত হয়ে গেল, আমরা যেটা জানি। এবং পরবর্তীতে আর এটা কোনো ফলো আপ নেই, আমরা জানি না নেক্সট আসলে এটা নিয়ে বিসিবি কি ভাবছে। তো এটা কিন্তু আপনি যেটা বললেন যে প্রেসিডেন্টের একটা ইমেন্স পাওয়ার, এই কথাটা লেখা আছে, একদম হয়তো আছে, কিন্তু এটা করতে হলে প্রেসিডেন্টের আসলে ওই পাওয়ার দিয়ে এটা হবে না। এটাকে গণতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্টকে ওইভাবেই যেতে হবে। কিন্তু সেক্ষেত্রে আসলে সবার সদিচ্ছার একটা ব্যাপার আছে, এবং ক্লাবের যে প্রেশারটা এটাকে হ্যান্ডেল করতে হলে আসলে ওই বিসিবিকে একটু শক্ত হয়ে এবং জেলা বা বিভাগীয় পর্যায়ে যারা কাউন্সিলর আছেন তাদের সম্মতি নিয়ে সেটা ইজিএমএই পাশ করতে হবে, এবং এখানে আসলে এছাড়া আর কোনো ওয়ে নাই। কিন্তু আগে তো প্রস্তাবনা আকারে সেটা ইজিএম পর্যন্ত যাবে, সেই যাওয়ারই তো সুযোগ পাচ্ছে না বিসিবি। আপনি এই জায়গাটা আরেকটা প্রাসঙ্গিক প্রশ্নটাও চলে আসে, সেটা হচ্ছে যে যখন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম স্যাররা আসলেন, তখন অনেক প্রতিশ্রুতির জায়গা ছিল। যখন আগের ক্রিকেট বোর্ডের সময় আমরা দেখেছি যে কোনো প্রকার দুর্নীতি বলি, যে কোনো প্রকার অভিযুক্ত জায়গা বলে তারা সোচ্চার ছিলেন, গণমাধ্যমে সোচ্চার ছিলেন, তারা অনেক কথা বলেছেন। আমি আপনার আর্টিকেলে একটা ইন্টারভিউতে পড়ছিলাম যে এই তাওহিদ হৃদয়ের এই ইস্যুটা বিসিবি প্রেসিডেন্ট বলেছেন যে এটা তো টেকনিক্যাল কমিটির ব্যাপার, টেকনিক্যাল কমিটি, সো বিসিবি প্রেসিডেন্ট সেখানে হস্তক্ষেপ করতে চান না। বাট বিসিবি প্রেসিডেন্টও তো একজন ডিরেক্টর। এর আগেও যখন তিনি যখনই কোনো দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। এই জায়গাটাও আসলে প্রেসিডেন্টের এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে কিনা, যে একটা বিশেষ ক্লাব ফ্যাসিলিটি পাচ্ছে বা দৃষ্টিকটুভাবে ফ্যাসিলিটি পাচ্ছে, সেই সুযোগটা থাকে? আমি মনে করি সেটা এড়িয়ে যাওয়ার ওনার সুযোগ আছে, কারণ টেকনিক্যাল কমিটি হোক, এটা স্বাধীন টেকনিক্যাল কমিটি উনি বলছেন, আমরা দেখলাম যে স্বাধীন টেকনিক্যাল কমিটি স্বাধীন থাকেনি, এবং ফাইনালি ক্রিকেট বোর্ডে যা কিছুই হবে, ভালো খারাপ, সেটার দায়িত্ব প্রেসিডেন্টকে নিতে হবে। এবং প্রেসিডেন্ট তো জিজ্ঞেস করবেন টেকনিক্যাল কমিটিকে, তোমরা কেন এটা চেঞ্জ করলা বা কিছু, উনি কি সেটা জিজ্ঞেস করেছেন? আই ডোন্ট নো। তো আমার মনে হয় যে এখানে প্রেসিডেন্ট হিসেবে এই জায়গাগুলোতে বরং, এবং যেহেতু উনি শুধুমাত্র একজন প্রেসিডেন্ট নন, উনি বাংলাদেশ ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন, সাবেক চিফ সিলেক্টর, এবং আপনি যেটা বললেন যে মানে ক্রিকেটের একজন স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার, এবং সবসময় ক্রিকেট ফলোয়ার, এবং গত বোর্ডের সময় উনি একজন মুখর সমালোচকও ছিলেন সেই ক্রিকেট বোর্ডের। তো যখন উনি দায়িত্বটা নিলেন, চেয়ারে বসলেন, তখন ওনার ঘাড়ে তো জিনিসটা আসে যে আমি এই জিনিসগুলোকে সংশোধন করব। এবং দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রেস কনফারেন্সে উনি যেটা বলেছেন, এর দীর্ঘ প্রেস কনফারেন্সে উনি কিন্তু বলেছিলেন উনি মাঠের খেলাটাকে খুব প্রায়োরিটি দেবেন। মাঠের খেলার সঙ্গে ইনভলভ যতগুলো বিষয় আছে, জায়গা আছে, ধরেন খেলোয়াড়দের সুযোগ সুবিধা, ভেন্যুগুলোকে ভালো করা, আম্পায়ারদের সুযোগ সুবিধা বাড়ানো, এবং আম্পায়ারিং সেক্টরটা যেটা আমাদের প্রচণ্ড রকম দুর্নীতিগ্রস্ত হয়েছিল আগের বোর্ডের সময়, সেটাকে সংশোধন করা, একই সঙ্গে লোকাল কিউরেটর, লোকাল কোচদেরকে তুলে আনা, এই জিনিসগুলো কিন্তু ওনার প্রতিশ্রুতির মধ্যে ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, আপনি যদি ওনার সময় এসে প্রথম বিপিএলটা দেখেন, সেটাতে কিন্তু একটা পুরো বিপিএলটাই একটা নানা রকম একটা নেতিবাচক আলোচনার মধ্যে দিয়ে বিপিএলটা শেষ হয়েছে। আপনি আসলেন প্রিমিয়ার লিগে, যেই ঘটনাগুলো নিয়ে, দুটো ঘটনা কিন্তু প্রিমিয়ার লিগে সবসময় দুটো ঘটনা নিয়ে নেতিবাচক আলোচনা হয়। একটা হচ্ছে যে পাতানো ম্যাচ, ক্লাবরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা করে, সেটাও সেই পয়েন্ট টেবিল, সেটাও সেই নির্বাচনমুখী চিন্তা থেকেই হয়। আর একটা হচ্ছে যে আম্পায়ারিংকে প্রভাবিত করা। তো দুটোই তো হলো, দুটো এক্সাম্পলই তো হলো। পাতানো ম্যাচ নিয়েও তো আলোচনা হয়েছে, একটা তদন্ত কমিটি হয়েছে, এবং এটা ক্লিয়ার চোখে, তদন্ত কমিটি কি পাবে আমি জানি না, বাট সাদা চোখে মনে হচ্ছে যে কিছু একটা হয়েছিল সেই ম্যাচটাতে। এবং দেন আগে যেটা হয়েছে যে আগের বোর্ড তারা যারা একটু নিচের সারির আম্পায়ার, তাদেরকে ম্যানেজ করে ক্লাবগুলোর মধ্যে একটা সেটেলমেন্ট তৈরি করতো, ম্যাচগুলোতে কে জিতবে কে হারবে এর ছক আগে তৈরি হয়ে যেত। তো এবার কি দেখলাম আমরা? এবার দেখলাম
এমন একজন আম্পায়ার এটার মধ্যে মানে প্রেসারে পড়লেন, যিনি বাংলাদেশের টপ আম্পায়ার, বাংলাদেশের একমাত্র এবং প্রথম এলিট আম্পায়ার আইসিসির। হ্যাঁ, তো ওনাকে আপনি মানে তৌহিদ হৃদয়ের একটা ম্যাচ সাসপেনশন এর জন্য, সেটাকে অ্যাভয়েড করার জন্য আপনি কি করলেন? আপনি স্যাক্রিফাইস করলেন আপনার দেশের টপ এবং যে কিনা ইন্টারন্যাশনাল সেক্টরে যে অলরেডি সুনাম অর্জন করতে শুরু করেছেন সেরকম একজন আম্পায়ারের রেজিগনেশন লেটার আপনি পাইলেন। আপনি বলছেন যে তিনি রেজিগনেশন লেটার অ্যাকসেপ্টেড হয়নি, বাট উনি তো এটা উইথড্র করেননি, ওনার জায়গাতে তো উনি ঠিক আছেন এখন পর্যন্ত আমরা যেটা জানি। সো আপনি মানে এই জিনিসগুলো তো আসে, তো সব কিছুর দায় দায়িত্ব অবশ্যই প্রেসিডেন্টের উপর বর্তায়। উনি যদি বলেন যে এটা ওই কমিটির দায়িত্ব, এটা ওই কমিটির দায়িত্ব, এটা কিন্তু হবে না। ওনাকে ফাইনালি যখন দেখছেন যে কমিটিগুলোর পারছে না দায়িত্ব পালন করতে বা কমিটিগুলো ব্যর্থ, বারবার বিতর্কের জন্ম দিচ্ছে, তখন তো উনি এটা সংশোধন করবেন। তখন উনি কি করছেন, এটা একটা প্রশ্ন। একই সঙ্গে আমি এটাও বলি যে বর্তমান বোর্ড নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু তাদের মধ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটুকু আছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি আপনার মধ্যে আপনার কলিগদের সঙ্গে যদি আপনার সঠিক আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আপনি কিন্তু এরকম ঝামেলায় পড়বেন। এখন আমি বলবো না কে ওনাকে অসহযোগিতা করছে, আমি বলবো যে এটা দুই দিক থেকেই। অনেকে ওনাকে অসহযোগিতা করছে, আবার অনেকের কাছ থেকে উনি সহযোগিতা চাচ্ছেন না, কিংবা এমনও হতে পারে যে সবার কাছ থেকে উনি সহযোগিতা চাইতে পারছেন না। বিভিন্ন ইস্যুজ আছে। তো এখানে আপনি ইন্ডিভিজুয়ালি যদি ক্রিকেট বোর্ডের 5 জন ডিরেক্টরের সাথে কথা বলেন, আপনি দেখবেন 5টা গ্রুপ। আপনি যত লোকের সাথে কথা বলবেন আপনি তত গ্রুপ। আগে যেটা ছিল, হ্যাঁ, একটা ক্রিকেট বোর্ডের মধ্যে আগেও দ্বিমত ছিল, কিন্তু দ্বিমত প্রকাশের হয়তো সুযোগ ছিল না, কিন্তু এই বোর্ডে অনেক গ্রুপ।